গুড মর্নিং ফ্রম জর্জটাউন পেনাং। আমি গ্লোবটটার রাজীব, আর তোমরা দেখছো গ্লোবটটার্স ইউটিউব চ্যানেল। আর মালয়েশিয়া সিরিজের যে ভিডিওগুলো তোমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছো, তো সেই সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি চলে এসেছি। এবং আজকে কিন্তু আমাদের গন্তব্য বা আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে জর্জটাউন পেনাং। এবং এই পেনাং হচ্ছে কিন্তু মালয়েশিয়ার দ্বিতীয় সবথেকে বড় আর কি বলতে পারো যে স্টেট। এই শহরটা জর্জটাউন স্পেশালি, এই শহরটা কিন্তু ওয়াজ বিল্ড 200 years ago। তো তার ইতিহাস এবং সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে দেখব এই পার্টিকুলার ভিডিওর মধ্যে এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমাদের হোটেল ট্রাভেলজের অবস্থানগত সুবিধার কথা। আর আমাদের আজকের প্রথম গন্তব্য ক্ল্যান জেটির জন্য আমরা কিন্তু বাস পেয়ে গেলাম একেবারে আমাদের হোটেলের সামনে থেকে। ড্রাইভার পুরো এন্টায়ার বাসটাকে রান করছে এবং তুমি উঠে এক্স্যাক্ট ফেয়ার যা রয়েছে তোমাকে ওখানে ড্রপ করতে হবে। তুমি যদি এক্স্যাক্ট ফেয়ার না দিয়ে বেশি দাও তাহলে চেঞ্জ তোমাকে দেবে না, এবং টিকিটটা একটা ওখানে মেশিন রয়েছে, সেখান থেকে টিকিটটা বেরিয়ে আসবে এবং ড্রাইভার একা পুরো বাসটা অপারেট করছে। এই বাসগুলোকে র্যাপিড বাস বলা হয়, র্যাপিড পেনাং। তো পুরো শহরের ভেতরে মোটামুটি ডিস্টেন্স কভার করার জন্য দিস আর দি চিপেস্ট অপশন। গ্র্যাব তো ডেফিনেটলি রয়েছে, বাট গ্র্যাব উড বি এক্সপেন্সিভ। আমরা এটা 2.5 কিলোমিটার মতো যাব এবং আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা সেটা আজকে হচ্ছে ক্ল্যান জেটি। এবং এই ক্ল্যান জেটির ইতিহাস কী সেগুলো ওখানে গিয়েই তোমাদেরকে বলবো। বাট ভেরি ইন্টারেস্টিং প্লেস, জাস্ট বিসাইড দি বলতে পারো যে আমাদের ওশেন, মানে সমুদ্রের একদম ধারে। তো সেইখান থেকে আমাদের আজকের জর্জটাউন এক্সপ্লোরেশন স্টার্ট হবে। তো চলো দেখা হচ্ছে ক্ল্যান জেটিতে গিয়ে। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে এখানকার সবথেকে ফেমাস, জর্জটাউনের সবথেকে ফেমাস সেটা হচ্ছে ক্ল্যান জেটিস। এবং যে ক্ল্যান জেটিসটা সবথেকে বেশি ফেমাস সেটা হচ্ছে চিউ জেটি। একদা এই সমস্ত ক্ল্যান জেটিগুলোকে এই উন্নয়নশীল দেশে বস্তি হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু 2008 সালে যখন জর্জটাউন শহরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়, তখন এই ক্ল্যান জেটিগুলোই হয়ে ওঠে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ট্যুরিজমের এই সুবিধার কথা অনুধাবন করার পরেই কিন্তু এই ক্ল্যানগুলির প্রায় 30% মানুষই নিজের ঘরটিকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা দোকানে পরিণত করেন। ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য শুরু করা হয় নানাবিধ অ্যাক্টিভিটি, যার মধ্যে বোট রাইড অন্যতম। 10 মিনিটের জন্য সমুদ্রে ঘুরতে নিয়ে যায় এই বোটগুলো, যেগুলো তোমরা ভাড়া করতে পারো। ঘুরে বেড়াচ্ছি চিউ জেটির অলিগলিতে। এবং এই জেটিগুলোর ইতিহাস সম্পর্কে যদি বলতে হয় তাহলে হচ্ছে যে 19 শতকে যখন প্রচুর চাইনিজ ইমিগ্রেন্টস মূলত জর্জটাউন এলাকায় আসে বসবাস করার জন্য, এবং সেখান থেকে তারা বলতে পারে এই এক একটি ক্ল্যান গড়ে তোলেন। এরকম 10টি ক্ল্যান একসাথে তৈরি হয়, যার মধ্যে কিন্তু 4টে অবলুপ্ত এবং বাকি যে 6টি ক্ল্যান রয়েছে তারাই এখন বর্তমানে এক্সিস্ট করছে। এবং এই চিউ বলে যে পার্টিকুলার যে ক্ল্যানটা রয়েছে তারা সব থেকে বেশি প্রসপার করেছে ইন বিটুইন। তো এদের ইতিহাস
প্রচুর রয়েছে এবং এরা যেভাবে এখানে একটা বলতে পারো বসতি স্থাপন করেছে, তোমাদেরকে বাড়িঘরগুলো দেখালাম, তো সেটা কিন্তু একটা মানে সত্যি অভূতপূর্ব একটা ব্যাপার। কারণ সমুদ্রের উপরে প্রচুর প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই মানুষগুলো কিন্তু এখানে এক্সিস্ট করছে, তারা ব্যবসা করছে, তারা কিন্তু টিকে রয়েছে এইখানে। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পেনাংয়ের স্ট্রিট আর্ট যেখানে রয়েছে সেইগুলো দেখার জন্য। লিথুনিয়ার একজন স্ট্রিট আর্ট পেইন্টার আর্নেস্ট জেচারভিচ 2011 সালে বন্ধুদের সাথে ঘুরতে আসেন জর্জটাউন। স্থানীয়দের উৎসাহে তিনি এখানে স্ট্রিট আর্ট শুরু করেন এবং কিছুদিনের মধ্যেই তা হয়ে ওঠে অত্যন্ত জনপ্রিয়, যার মধ্যে তার সৃষ্ট কিডস অন দি বাইসাইকেল সব থেকে বিখ্যাত। পরবর্তীকালে বহু দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট এই খেলায় মেতে ওঠে। চিলড্রেন বিহাইন্ড দ্য উইন্ডো বার তারই নিদর্শন। এটি আর্নেস্টের 101 লস্ট কিটেন্স প্রজেক্টের একটি সৃষ্টি। এই প্রজেক্টটিও বহুলভাবে সাড়া ফেলেছিল। এখন আছি জর্জটাউনের ফেমাস আর্মেনিয়ান স্ট্রিটে এবং উপরের এটা দেখে তোমরা নিশ্চয়ই যারা এই ভিডিওগুলো দেখেছো ইনস্টাগ্রামে বা ফেসবুকে তারা চিনতেই পারছো জায়গাটা। এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জর্জটাউন। এবং এই যে স্ট্রিট আর্ট বলো বা এই যে শহরের বিউটিফিকেশন, এইটা কিন্তু মানে অনেক দিন পুরনো নয়। এটা 2012 সালে এখানকার যে লোকাল গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু প্রথম শুরু করে, তাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট প্রথম এই জিনিসটা শুরু করে। এবং এটা এখন এতটাই ফেমাস যে সারা পৃথিবী থেকে মানুষ আসে এই জায়গাটায়, এই পার্টিকুলার অঞ্চলটাতে এগুলো দেখার জন্য। তো এই অ্যাপ্রোচ কিন্তু আমাদের এমন নয় যে কলকাতা শহরে হয়নি, কলকাতা শহরেও কিন্তু এই অ্যাপ্রোচ হয়েছিল, কিন্তু সামহাও কিন্তু এখন আর সেগুলো চোখে পড়ে না। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিক মিটার বক্স যেগুলো আর কি বড় বড় রাস্তার মধ্যে যেগুলো থাকতো, সেগুলোর উপর এই পেন্টিং শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলো কিন্তু কোথাও এখন হারিয়ে গেছে। তো যাই হোক, মানে অসাধারণ লাগছে এই জায়গাটা, এটা আমরা এক্সপ্লোর করছি এবং এখান থেকে আরও একটা অন্য লোকেশনে চলে যাব। তো তোমরা দেখতে থাকো যে জর্জটাউন কি অপূর্ব, কি অপরূপ কিন্তু শিল্পের ডালি নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। এরপর আমরা চলে আসি ইয়াপ টেম্পল দেখতে, যা মূলত একটি চাইনিজ টেম্পল। 1924 সালে ইয়াপ ক্ল্যানের মানুষরা এটি তৈরি করেন। উডেন ক্রেভিংস, সেরামিক টাইলসের অসাধারণ কিছু কাজ রয়েছে এই মন্দিরটিতে। এই টেম্পলের ঢিলছোড়া দূরত্বে অবস্থান করছে ক্যাপিটান ক্লিং মস্কটা, যা 1801 খ্রিস্টাব্দে স্থাপিত হয় ইন্ডিয়ান মুসলিম ট্রেডার্সদের দ্বারা। পুরো মালয়েশিয়া জুড়েই এরকম বহু স্থান রয়েছে যেখানে একই সাথে মন্দির, মসজিদ এবং চাইনিজ টেম্পল অবস্থান করছে। আর্মেনিয়ান স্ট্রিট থেকে বেরিয়ে এখন আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটার নাম হচ্ছে ক্যানন স্ট্রিট। তো এই ক্যানন স্ট্রিট নামটা কেন সেটা নিয়েও কিন্তু একটা গল্প রয়েছে। সেটা হচ্ছে যে 1867 যখন পেনাংয়ের রায়ট চলছিল, তো সেই পেনাং রায়টের সময় একটা কামানের বিশাল বড় একটা গোলা এসে এই অঞ্চলে পড়ে এবং সেইটা পড়ার কারণে এখানে একটা বিরাট বড় গহ্বরের সৃষ্টি হয় এবং সেই কারণ থেকে সেই সময় থেকে এই জায়গাটার নাম হয়ে যায় ক্যানন স্ট্রিট। তো এখন ক্যানন স্ট্রিটের স্ট্রিট আর্টগুলো আমরা দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর্নেস্টের কাজে অনুপ্রাণিত হয়ে স্থানীয় ডাফ অ্যান্ড মিউট আর্টিস্ট লুইস গ্যান সৃষ্টি করেন চিলড্রেন প্লেয়িং বাস্কেটবলের মতো অসামান্য সৃষ্টি। একজন জার্মান ট্যুরিস্ট ভিয়েতনাম থেকে পেনাং আসার সময় এই বাইকটি চালিয়ে আসেন এবং পরে তা পরিত্যাগ করেন। আর্নেস্ট এটি লাভ লেনে খুঁজে পান এবং সেটিকে এই পেন্টিং এর মধ্যে স্থাপিত করেন। কেমন লাগছে তোমাদের এই ভিডিও? অবশ্যই ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও সবার সাথে। তো চলো এখান থেকে আমরা যাব হচ্ছে লিটল ইন্ডিয়া, যেটা মূলত ভারতবর্ষের একটা ছোট্ট বলতে পারো যে একটা অঞ্চল তৈরি করা হয়েছে যেখানে সমস্ত ভারতীয় ব্যবসায়ীরা রয়েছে, তারা ব্যবসা করে সমস্ত কিছু। এখানে আমরা ইন্ডিয়ান জিনিসপত্র পাবো, খাবার এবং জিনিসপত্র কিনতে পাওয়া যাবে। তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব। আমরা এখন যাচ্ছি ট্রাই শো করে লিটল ইন্ডিয়াতে, মানে এটা হেঁটেই যাওয়া যেত, বাট যাই হোক এখানে এসছি, এটা একটা খুব হেরিটেজ এদের রাইড, তো সেটাকে করার জন্যই উঠলাম। বেশ ফুরফুরে হাওয়া চলছে, সুন্দর লাগছে, মানে একদম ধীরে ধীরে যাচ্ছে, যেতে হয়তো মিনিট 5 সময় লাগবে। তোমরা এইটাকে কিন্তু বুক করে এন্টায়ার সমস্ত মানে স্ট্রিট আর্ট যেগুলো রয়েছে সেগুলো সবকটা এরা ঘুরে দেখায়, একটা প্যাকেজ করে নেয় 20 রিঙ্গিত 30 রিঙ্গিতের এরকম। তো একটা প্যাকেজ করে নিয়ে ওরা কিন্তু তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবে। তো আমরা সেরকমটা করলাম না, আমরা নিজেরা পায়ে হেঁটে ঘুরলাম এবং এটা জাস্ট একটা বলতে পারো যে একটা লেজার রাইড হিসেবে আমরা নিচ্ছি। তো আমরা এখন চলে এসেছি লিটল ইন্ডিয়াতে, যেটা মালয়েশিয়ার মধ্যে একটা ছোট্ট ভারতবর্ষ বলা যেতে পারে। এখানে সমস্ত ভারতীয়
মানে দোকানদার যারা রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে, তাদের এখানে দোকান রয়েছে। প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট যারা মানে বেসিক্যালি পেনাং জর্জ টাউনে আসে, তারা এই জায়গাটা মাস্ট চেক ইন করে। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি জানি না কপিরাইট আসবে কিনা, কারণ এই মিউজিকটা শুনতে পাচ্ছ, ইন্ডিয়ান গান বাজছে এখানে, ইন্ডিয়ান খাবার রাস্তার উপরে পাওয়া যাচ্ছে, এবং সমস্ত পুরো কালচারটা এবং ভাইবটা মনে হবে যেন তুমি ইন্ডিয়ারই কোনো একটা রাস্তার ভিতর দিয়ে হাঁটছো। তো এই হচ্ছে লিটল ইন্ডিয়া মূলত। এবং এখানেই একটা খুব ফেমাস রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে কাপিতান। তো এই কাপিতানের কথাও কিন্তু আমার এক বাংলাদেশি ইউটিউবার মানে ব্লগার, তার আমি ভিডিওতে প্রথম জানতে পারি। ইচ্ছে ছিল একবার কাপিতানটা চেক ইন করার। তো আমরা এখন কাপিতানেই যাচ্ছি লাঞ্চ করার জন্য। কাপিতান মোগলাই খাবারের জন্য বিখ্যাত, তাই আমি অর্ডার করলাম চিকেন বিরিয়ানি। যদিও তা আমাদের কলকাতার দম বিরিয়ানির মতো নয়, কিন্তু এই গরমে পায়েল বিরিয়ানি খেতে চাইলো না, তাই পায়েলের জন্য অর্ডার করলাম প্লেন রাইস, ডাল এবং পাঁপড়। এবং লাঞ্চ করার পরে এই অঞ্চল থেকে সামনাসামনি কয়েকটা মিউজিয়াম রয়েছে যেগুলো জর্জ টাউনের মানে ঐতিহ্যকে তুলে ধরে। সেই মিউজিয়ামগুলো আমরা চেক করব, সেগুলোতে আমরা দেখব কোনটা ভালো লাগছে, আমরা সেগুলোতে যাব। এবং সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে বাতু ফিরিঙ্গি বিচে। লিটল ইন্ডিয়া থেকে আমরা পায়ে হেঁটে 800 মিটার দূরত্বে চলে এসেছি পিনাং পেরানাথান ম্যানশনে, যেটা ভীষণ একটা বলতে পারো যে ল্যান্ডমার্ক একটা ম্যানশন এই জর্জ টাউন এলাকার। এবং বৈভব এবং ঐতিহ্যের দিক থেকে দেখতে গেলে এটা ওয়ান অফ দি একটা বলতে পারো ফাইনেস্ট আর্কিটেকচার। এবং এর যে কালেকশন, বাড়ির ভেতরে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটা দ্রষ্টব্য বিষয়। এবং তোমরা দেখলে যে ইংল্যান্ডের রাজা রানী তারাও কিন্তু এখানে ভিজিট করেছে যখন তারা জর্জ টাউনে এসেছিলেন। এবং এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে এটাই যে মানে এশিয়ার যে মানে যেগুলো টপ মিউজিয়াম আর কি ধরা হয়, ধরো ভিয়েতনামের যে ওয়ার মিউজিয়াম রয়েছে, তো এই লিস্টের মধ্যে কিন্তু টপ 10 যদি করা হয়, তার মধ্যে অবশ্যই এই ম্যানশনটাকে বা এই বাড়িটাকে তোমাদের রাখতে হবে। এটা বিকেল 5টা অবধি খোলা থাকে, সকালবেলা ওপেন হয়। আর এই বাড়িতে তোমাদের ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 25 রিঙ্গিত। কিন্তু আমাদের আজকে টাইম শর্ট, আমরা এখান থেকে যাব আরো অনেকগুলো জায়গায়, তাই আমরা ভেতরে আর গেলাম না। মোটামুটি একটা ছবি তুললাম ভেতরটা, সামান্য টিকিট কাউন্টারের সামনেটা তোমরা গিয়ে নর্মাল দেখে আসতে পারো। তো আমরা দেখে নিলাম। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে 3D আর্ট মিউজিয়াম। এটাও ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে 4-5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। 3D ট্রিক আর্ট মিউজিয়াম পেনাং জর্জ টাউনের একটি নবতম সংযোজন। প্রায় 40টি ট্রিক আর্ট বা ইলিউশন রয়েছে এর মধ্যে, যেগুলি তোমরা যত ইচ্ছা ঘুরে দেখতে পারো বা ছবি তুলতে পারো। এটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই মিউজিয়ামের যে পেন্টিংগুলো রয়েছে, সেগুলোতে সাধারণ মানুষের জীবন ও জীবিকার প্রতিফলনই মূলত চোখে পড়ে। সো এখন আমরা আছি পেনাংয়ের জর্জ টাউনের 3D ট্রিক আর্ট মিউজিয়ামের, যেটার মানে এন্ট্রি ফিজ হচ্ছে তোমার 28 রিঙ্গিত। বাট আমি একটা মানে প্রো টিপ দিতে পারি, সেটা হচ্ছে যদি তোমরা এটা অনলাইনে পারচেস করে নাও, মানে দুজনের আমাদের 28 রিঙ্গিত করে মানে 56 রিঙ্গিত হওয়ার কথা ছিল। বাট আমি যখন ক্লুক অ্যাপ থেকে আর কি এটাকে বুক করলাম, তখন আমরা এটা 756 টাকায় বোধহয় আমরা দুজনের এন্ট্রিটা পেয়ে গেলাম। এবং ওটা কিন্তু ইনস্ট্যান্ট, আজকেই এন্ট্রি, আমি সাথে সাথে টিকিট স্ক্যান করিয়ে ঢুকে গেলাম। এবং সেটা ইন্ডিয়ান কারেন্সিতে তোমরা তোমাদের কার্ড দিয়ে ডিরেক্টলি পে করতে পারো, তোমাদের ইন্টারন্যাশনাল কারেন্সি এক্সচেঞ্জেরও কোনো ব্যাপার থাকলো না। সো ইটস আ নাইস ডিল। মানে অ্যাভারেজ মোটামুটি 300-350 টাকায় এত সুন্দর একটা জায়গা, এতগুলো ভালো ছবি তোলা যাচ্ছে। তো আমরা কী কী ছবি তুললাম সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো বেশ এনজয় করছি এই জায়গাটা।
জর্জ টাউনে আজকে আমার দ্বিতীয় গন্তব্য হচ্ছে কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্লক টাওয়ার, যেটা কিন্তু লিটল ইন্ডিয়া থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে, এবং তার পাশেই হচ্ছে ফোর্ট কর্নওয়ালিস। তো এই জায়গাটা এই কারণের জন্য খুব মেমোরেবল, তার কারণ হচ্ছে যে এই যে ক্লক টাওয়ারটি তৈরি করা হয়, সেই ক্লক টাওয়ারটি মূলত রানীর যে রাজত্বকাল, সেই রাজত্বকালের 60 বছর কমপ্লিশনে তাকে এটা গিফট করা। আমি যেহেতু নিজে পার্সোনালি যাইনি, আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করতে পারবো না, বাট তোমরা যদি এখানে আসো, হাতে সময় থাকে 20 রিঙ্গিট যদি তোমরা মনে করো একটা হিস্টোরিক্যাল প্লেস হিসেবে, অবশ্যই দেখতে পারো। তো চলো, এখানে মোটামুটি আমার এই দুটো পয়েন্টই ছিল। আমরা আবার ফিরে যাব জর্জ টাউনের সেই সমস্ত স্ট্রিট আর্টসের রাস্তাগুলোতে। এখন আমি এসে পৌঁছেছি তোমার বেসিক্যালি এদের যে ফায়ার ডিপার্টমেন্ট, সেই ফায়ার ডিপার্টমেন্টের সামনে, মানে ফায়ার বলতে পারো স্টেশনের সামনে, এবং তার পাশে একটা গলি রয়েছে, যে গলিটা বেসিক্যালি এখানে যারা ফায়ার ফাইটার্স তাদেরকে উৎসর্গ করে বানানো হয়েছে। একবার তোমাদের প্রথমে গলিটা দেখাই, তারপরে তার সাথে সাথে তোমাদেরকে তার ইতিহাসটাও বলবো। এই পেন্টিংগুলোর থিম একটি বিশেষ কমিটি ঠিক করে। এই বাছাইয়ের ক্ষেত্রে তারা প্রতিটি পেন্টিংয়ের মাধ্যমে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করে সাধারণ মানুষ এবং ট্যুরিস্টদের জন্য। তবে শুনলে অবাক হতে হয় যে এই সমস্ত মিউরাল পেন্টিংগুলো তারা মাত্র 20 দিনের মধ্যে কমপ্লিট করেছিল। গলির অপর প্রান্তে রয়েছে কালারফুল উইন্ডমিল আর চাইনিজ ল্যান্টার্নের ডেকোরেশন। জায়গাটি এত সুন্দর এবং ফটোজেনিক যে বলে বোঝানো যাবে না। কিন্তু চলে এসেছি কোমটার বাস টার্মিনালের সামনে, যেটা জাস্ট অপোজিট টু প্রাঙ্গিন মল। প্রাঙ্গিন মল তোমাদেরকে দেখালাম, তো এর অপোজিটেই হচ্ছে এই বাস টার্মিনাল। এইখান থেকে কিন্তু মূলত একটু দূরপাল্লার বাসগুলো পাওয়া যায়, যে বাসগুলো ধরো অন্তত 20 কিলোমিটার 25 কিলোমিটার ড্রাইভ করবে। তো আমরা চেষ্টা করবো ঠিক সানসেটের আগে আগে পৌঁছানোর, এবং তারপরে আমরা আবার ফিরে আসবো হচ্ছে এই কোমটার মলেই। এসে পৌঁছলাম বাতু ফিরিঙ্গি বিচে, এবং কোমটার যে বাস স্টেশনটা ছিল সেখান থেকে এখানকার অফিসিয়ালি ডিস্টেন্সটা হচ্ছে ওই 16 কিলোমিটার মতো, আর সময় লাগলো হচ্ছে 45 মিনিট। ভাড়া নিল হচ্ছে 5 রিঙ্গিট 40 সেন্টস ফর দুজন। তো মোটামুটি খুব বলতে পারো যে খুব কনভিনিয়েন্ট ওয়েতেই আমরা চলে এলাম। হ্যাঁ, বাস জার্নিটা একটু যেহেতু নর্মাল আর কি মানে নর্মাল মানে কমিউনিকেশনের জন্য যে বাস ইউজ হয় সেই বাস, তো অতটা কমফোর্টেবল ছিল না। এনিওয়েজ আমরা চলে এসেছি, একদম বিচের ধারে দাঁড়িয়ে রয়েছে, একদম সানসেটের সময়। আমরা এই সময়টাই অ্যাকচুয়ালি টার্গেট করছিলাম, আর যদি এক্স্যাক্টলি সময়টা বলা যায় তাহলে এখন সন্ধ্যে 7:30, কিন্তু এখনো সানসেট হয়নি। এবং এর বাইরেই কিন্তু একটা, যেটা বলছিলাম যে নাইট মার্কেট বসে, আমরা সেই নাইট মার্কেটটাও ঘুরবো, সেটা রাত 1টা অবধি খোলা থাকে। বাট আমরা অতক্ষণ থাকবো না, আমরা হয়তো তার আগেই ফিরবো, কারণ আমরা হয়তো ফিরে ওখানে গিয়ে আমরা জর্জ টাউনে ডিনার করবো। তো যাই হোক, চলে এসেছি, তো তোমাদেরকে একটু দেখাই যে বাতু ফিরিঙ্গি বিচটা কেমন দেখতে। এখানে প্রচুর ওয়াটার স্পোর্টসের অপশান রয়েছে এবং প্রচুর শ্যাক্স রয়েছে, বোঝাই যাচ্ছে দিনের বেলায় এই অ্যাক্টিভিটিসগুলো হয়, এবং সাথে হচ্ছে তোমার প্রচুর এখানে খাওয়া দাওয়ার অপশান থাকে। তো এখন কিন্তু মোটামুটি সানসেটের টাইম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তবে 2-1 রয়েছে যারা এখন অবধি ইন্টারেস্টেড ফর ওয়াটার স্পোর্টস, তো তারা একটু এদিক ওদিক মুভমেন্ট করছে। তো আমরা সেরকম কোনো অ্যাক্টিভিটি আজকে রাখিনি, আর আমরা সাধারণত এই জায়গায় সবাই এসে থাকে, 1 নাইট স্টে করে, তো আমরা সেটা করছি না। আমরা জর্জ টাউনেই ফিরে যাব, তো আমরা একটু আশপাশটা ঘুরে দেখব, সেই কারণেই এখানে আসা। 4 কিলোমিটার প্রশস্ত বাতু ফিরিঙ্গি বিচটির একদিকে মাউন্ট জেরাই আর অন্যদিকে আন্দামান সি এর একটা অসাধারণ কম্বিনেশন দেখতে পাওয়া যায়। 2004 সালে সুনামির সময় এই বিচ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একসাথে প্রায় 52 জন মানুষ প্রাণ হারান।
বাতু ফিরিঙ্গিতে কিন্তু প্রচুর থাকার ভালো ভালো অপশন রয়েছে, অনেকগুলো ভালো 5 স্টার রিসর্ট রয়েছে যেগুলোতে কিন্তু থাকাই যেতে পারে। এবং আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে বাতু ফিরিঙ্গির যে বিচটা, এই বিচে কিন্তু জলের রং নীল নয়। সাধারণত বিদেশ বলতেই আমরা যেটা ভাবি যে জলের রং বোধহয় একদম নীল হবে, কিন্তু সেটা নয়। এখানে কিন্তু জলের রং আমাদের ভারত মহাসাগরে আমরা যেভাবে জলের রং আমরা দেখি, বঙ্গোপসাগরে আমরা যেরকম জলের রং দেখতে পাই, তো সেখান থেকে আমরাও কিন্তু একই রকম জলের রং এখান থেকে দেখতে পাচ্ছি। তো বাতু ফিরিঙ্গি বিচ ওভারঅল রিল্যাক্সেশনের জন্য খুব ভালো জায়গা। সারাদিন হাতে সময় নিয়ে এলে বা সারাদিন থাকলে একই ধরনের বলতে পারো যে মানে যদি আমরা সময় নিয়ে এখানটাকে মানে এনজয় করতে চাই তাহলে নিশ্চয়ই করতে পারি। ফ্যামিলি নিয়ে স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা। তো যাই হোক, আমরা এবার নাইট মার্কেটে যাব, গিয়ে দেখবো ওখানে কি কি পাওয়া যায়। বসে আছি বাতু ফিরিঙ্গি বিচের বাইরে, একটা তোমার ফুড কাউন্টার রয়েছে, একটা বলতে পারো যে একটা ফুড প্যাভিলিয়ন রয়েছে, সেখানে বসে রয়েছি এবং এখানে হালকা কিছু খাওয়া দাওয়া করে নেব। অনেক হাঁটাচলা হয়েছে আর কি। তো আমরা ফ্রাইড রাইস উইথ প্রন আর কি অর্ডার করেছি একটা প্লেট, আর সাথে আমি নিয়েছি হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্কস, 100+ বলে এনার্জি ড্রিঙ্কস। আমি ইন্টারনেটে অনেক দেখেছি, এটার ব্যাপারে প্রচুর কথা শুনেছি, তো আমি একটা 100+ এটা আমি অর্ডার করলাম। আর পাইল নিয়েছে হচ্ছে একটা ওয়াটারমেলন জুস। তো এই নিয়ে বসেছি এবং এটা খেয়ে এখান থেকে বেরিয়ে একটু নাইট মার্কেটে একটু ঘোরাঘুরি করে মোটামুটি প্ল্যানিং আছে, এখন 8:30 বাজতে যাচ্ছে। প্ল্যানিং আছে আমরা মোটামুটি 9টা, 9:15-র মধ্যে এখানে যদি শুরু করি তাহলে আমরা 10টার মধ্যে জর্জ টাউন পৌঁছে যাব। এবং জর্জ টাউন পৌঁছে তারপরে আমরা একটু ফ্রেশন আপ হয়ে আমরা যাব হচ্ছে আমাদের ডিনারের জন্য। এবং ডিনার করে আজকের মতো আমাদের মানে আজকের ব্লগটা শেষ হবে। আর কালকে আমরা প্ল্যানিং করছি হচ্ছে পেনাং হিলে যাওয়ার জন্য, সেটার সেপারেট ভিডিও তোমাদের জন্য আসবে। তো তার আগে একটু তোমাদের ফুড প্যাভিলিয়নটা দেখিয়ে দিই যে কি ভ্যারাইটি এখানে রয়েছে খাবারের এবং কত বড় এই জায়গাটা এবং কি হ্যাপনিং একটা প্লেস। তো চলো তোমাদেরকে একবার দেখাই পুরো জায়গা। নাইট মার্কেটের বেশিরভাগ দোকানই জামা কাপড়ের, তবে জিনিসপত্রের কোয়ালিটির তুলনায় দাম যথেষ্ট বেশি। এরই মধ্যে চোখে পড়লো একটি পরিত্যক্ত জাহাজ, কিন্তু সেটিকে একটি সুন্দর রেস্তোরাঁয় পরিণত করা হয়েছে। তো দেখলে মার্কেটটা কিন্তু যথেষ্ট বড় হলেও রমজানের জন্য কিন্তু প্রচুর দোকান যেগুলো রয়েছে সেগুলো এখন বন্ধ রয়েছে এবং ন্যাচারালি সেই কারণের জন্য ট্যুরিস্টও কম। তো দোকানগুলো সব খোলেনি, তো অপশানস খুব লিমিটেড। তার মধ্যেও কিন্তু পায়েল কয়েকটা জিনিস নিয়েছে। একটা জিনিস তোমাদেরকে বলবো, এই মালয়েশিয়ার মানে যে সমস্ত স্ট্রিট শপ যেগুলো রয়েছে, যে মার্কেটগুলো রয়েছে, সেগুলোর মানে অ্যাকচুয়াল যে ঘটনাটা এদের সাথে ঘটছে সেটা হচ্ছে এই জর্জ টাউন এরিয়াটা ইজ বেসিক্যালি নোন ফর স্ট্রিট ফুডস। তো সেই কারণে এখানে মানুষজন কিন্তু আসছে যারা কিন্তু স্ট্রিট ফুড খেতে ভালোবাসে। তো এই সমস্ত ছোটো ছোটো শপিং প্লাজা বা শপিং মলগুলো কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে সমস্ত মানে বলতে পারো ফুড প্যাভিলিয়নে। এরকম আকচার কিন্তু এখানে চোখে পড়ছে। এবং তার পিছনে আরও একটা যেটা মানে কারণ কাজ করছে সেটা হচ্ছে ই কমার্স। মানে এখানে মালয়েশিয়াতে আমি একজনের সাথে কথা বলছিলাম, একজন উবের ড্রাইভার মানে গ্র্যাব ড্রাইভারের সাথে, সে বলছিল আমাকে যে এখানে মালয়েশিয়াতে কিন্তু মানুষের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে যে অনলাইন তারা জিনিসপত্র কিনছে অনেক বেশি। এবং সেই কারণে কিন্তু এই রিটেল শপ বা রিটেলের বিজনেসটা কিন্তু অ্যাটলিস্ট গার্মেন্টস বা গিফট আইটেম এগুলো কিন্তু খুব কমে যাচ্ছে। তো এটা কনসার্ন না, এটা সত্যিকারের একটা ভালো দিক, ডেফিনেটলি ভেবে দেখার মানে অবকাশ রয়েছে। তো যাই হোক, আমরা এখানে মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট। আমরা এবার ওয়েট করছি বাসের জন্য এবং এখান থেকে বাস ধরে আমরা আবার চলে যাব কোমটারে। রাতের দিকে বাস কম হয়ে যাওয়ায় আমরা বাধ্য হই গ্র্যাব বুক করতে।
আচ্ছা, আমরা হোটেলে ফিরে এসেছি আর তোমাদের অলরেডি দেখালাম যে ফেরার সময় বাস একটু আসতে সময় লাগছিল। তো আমরা ক্যালকুলেট করলাম যে আমরা যদি বাসে করে আসি তাহলে আমাদের দুটো চেঞ্জ করতে হবে এবং তার জন্য টোটাল আমাদের 8 রিঙ্গিত খরচ হবে এবং সেখানে সময়টাও অনেক বেশি লাগবে। বাট 16 রিঙ্গিতে আমরা একটা ভালো ডিল পেলাম গ্র্যাবে, যেখানে আমরা ডিরেক্টলি হোটেলে চলে এলাম। তো আমরা ডিরেক্টলি দেখতেই পাচ্ছ যে হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা যাব ডিনার করতে। ডিনারের জন্য এদিন আমরা গেছিলাম চুলিয়া স্ট্রিটে। এই চুলিয়া স্ট্রিট জর্জ টাউনের সব থেকে পুরনো এলাকাগুলির মধ্যে একটি। এর পাশেই রয়েছে লাভ লেন, যা হচ্ছে জর্জ টাউন এলাকার নাইট লাইফ এরিয়া। এই লাভলেন সম্পর্কে স্থানীয় চাইনিজরা বলেন যে মন্ট্রি স্ট্রিটে যে অভিজাত সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল, তাদের বেশিরভাগই স্ত্রীদের থেকে লুকিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতেন এবং সেই সমস্ত ভালো লাগার মানুষদেরকে এনে বাড়ি কিনে দিতেন এই লাভলেনে। তার থেকেই এই জায়গাটির নাম হয় লাভলেন। এরপরেই আমরা ডিনারের অর্ডার করি চুলিয়া স্ট্রিটের বিখ্যাত স্ট্রিট ফুডের দোকানগুলি থেকে। তবে মজার বিষয় হলো, এখানে বসে যদি খেতে হয় তাহলে কিন্তু তোমাদের বাধ্যতামূলকভাবে একটা কোনো জুসের অর্ডার দিতে হবে। আসলে কথায় আছে না, মুলুক যার জোর তার। তবে কথা মেনে নিতে কোনো অসুবিধা নেই যে এই চুলিয়া স্ট্রিটের খাবার দাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত চাইনিজ স্ট্রিট ফুড পাওয়া যায়, এর স্বাদটা অনেকটা সেরকমই এবং দামেও খুব রিজনেবল। আমাদের মালয়েশিয়া সফরের 4র্থ দিনের এখানেই ইতি এবং কালকে আমাদের কিন্তু হচ্ছে পেনাং হিল এবং সাথে হচ্ছে তোমার কেকলক্সি টেম্পল কালকে আমরা ভিজিট করব। তো ফার্নিকুলার রেলওয়ে নিয়ে যে সমস্ত মানে বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও দেখতে পাওয়া যায়, সেগুলো চাক্ষুষ এক্সপিরিয়েন্স করবো এবং তোমাদেরও করাবো সেগুলো। তো মালয়েশিয়া সিরিজের এই সমস্ত ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু সাথে কিন্তু তোমাদের মতামতটাও অবশ্য জানিও কমেন্টে। আর এই পুরো সিরিজের বাকি সমস্ত ভিডিওগুলো দেখার জন্য বা আপকামিং সমস্ত ভিডিও দেখার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি রাজীব সাহা আর তোমরা দেখছো গ্লোবট্রটার্স ইউটিউব চ্যানেল। আমি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করছি এই চ্যানেলে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।